সিনেমার শুরুতে আমরা রোদেলা নামক একটি সুন্দর গ্রাম দেখতে পাই। এই গ্রামে নতুন যাদেরই বিয়ে হতো সেই নববধূকে ধর্ষণ করা হতো, তারপর খুন করা হতো। তাদের লাশ বিভৎস অবস্থায় পাওয়া যেত। প্রথমে গ্রামের মানুষ কিছুই বুঝে উঠতে পারে না কে এসব করছে। পরে রাধা নামে একটি মেয়ে বুঝতে পারে এসব তার হাজবেন্ড ধীরবতী করছে। তারপর রাধা নিজের হাতে তার স্বামীকে খুন করে এবং তার দেহ মাথা থেকে আলাদা করে। তার স্বামীর মাথা হাতে করে সে পুলিশ স্টেশনে গিয়ে স্যালেন্ডার করে। ধীরবতী মারা যাওয়ার পর সবাই ভাবে ধীরবতীর গল্প শেষ, কিন্তু ধীরবতীর গল্প শেষ হয়ে যায়নি। গ্রামে আজও কারো বিয়ে হলে ধীরবতীর আত্মা বাসর ঘরে হাজির হয়, আর নবদম্পতির সেই রাতটাই হয়ে ওঠে তাদের জীবনের শেষ রাত। ধীরবতীর আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য তার শিকার খুঁজে বেড়াচ্ছে। বলছিলাম 2025-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা রোদেলা 2। হাই বন্ধুরা, আমি এনএস তাসনিম তুনা। আমার তাসনিম তুনা ফ্লিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটি নতুন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। রোদেলা রেল স্টেশন। সেখানে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা একটি কাটা মাথা হাতে নিয়ে থানায় যায়, যেমনটি আগের পর্বে রাধা গিয়েছিল। মেয়েটি থানায় গিয়ে মাথাটা টেবিলের উপরে রাখে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আরেকজন পুলিশ কনস্টেবল বলে ওঠে, 6 মাস আগে রাধাও তো ধীরবতীর মাথা কেটে নিয়ে এসেছিল। এই মেয়েটি আবার কার মাথা কেটে নিয়ে আসলো? সিনেমাটি 6 মাস ফ্ল্যাশব্যাকে চলে যায়। ধীরবতীকে খুন করার ফলে রাধাকে জেলে পাঠানো হয়। অন্যদিকে ধীরবতীর বডিটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। ধীরবতীর লাশটি নেওয়ার জন্য তার ভাই রঘু এবং ধীরবতীর বন্ধু অপেক্ষা করছে। পোস্টমর্টম শেষ হওয়ার পর তারা ধীরবতীর বডিটি গ্রামে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর তার বাড়ির আশেপাশে কোনো মানুষ আর কোনো বন্ধু বান্ধবও আসেনি। কোনো প্রতিবেশীও তার বাড়িতে আসেনি। সাম্বার তার বন্ধুদের কল করে আসার জন্য, কিন্তু কেউ আসতে রাজি না। কারণ ধীরবতী বেঁচে থাকতে গ্রামে নীরব মেয়েদের উপর যে অন্যায় অত্যাচার করেছে, মেয়েদেরকে যেভাবে খুন করেছে, তাই তার মৃত্যুর পরও কেউ তাকে দেখতে আসেনি। ধীরবতীর আত্মা যাতে পরবর্তীতে ফিরে না আসে, তাই গ্রামের লোকজন এবং পণ্ডিত মিলে আলোচনায় সবাই বসেছে। তখন পণ্ডিত অনেকক্ষণ ভেবে বলে, অনলি একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সমাধি দিতে হবে। ধীরবতী লাশটি আগুনে পোড়ানো যাবে না। আগামী অমাবস্যার দিন সকাল 6টার সময় ওর বডিটি মাটির নিচে খাড়া অবস্থায় রেখে ওর গায়ে কালো মুরগির রক্ত মেখে গ্রামবাসীর পায়ের নিচের মাটি একটি কালো কাপড়ে বেঁধে সেই গর্তে ওকে সহ পুঁতে রাখতে হবে। এভাবে সমাধি দিলে ধীরবতীর আত্মা আর পুনর্জন্ম হবে না। ধীরবতীকে সমাধি দেওয়ার কথা গ্রামে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়। গ্রামে একটি বটগাছের নিচে যেখানে জন্তু জানোয়ারদের পুঁতে রাখা হয়, সেখানে ধীরবতীর লাশটি সমাধি দেওয়া হবে। ধীরবতীর বাড়িতে কেউ আসেনি, এজন্য রঘু আর সম্বাদ ধীরবতীর লাশটি কাঁধে করে বাইরে নিয়ে আসে। তখন গ্রামের সবাই সেই বটগাছের নিচে চলে আসে। রঘু কবিরাজকে বলে, আমার ভাই তো মারা গেছে, ভাবি জেলে, পুরো পরিবার তো শেষ হয়ে গেছে, দয়া করে আপনি আমার ভাইয়ের সাথে এমনটা করবেন না। কিন্তু রঘুর কথা কেউ শোনে না। তারা পণ্ডিতের কথা মতো ধীরবতীর লাশটি মাটির নিচে সমাধি দিয়ে দেয়। ধীরবতীর আত্মা তখন কাঁদতে কাঁদতে বলছিল, আমি এমনিতেই তো সাজা পেয়েছি, তারপরও তোমরা আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ? তোমরা আমার লাশটি পুড়িয়ে ফেলো, আমাকে এভাবে শাস্তি দিও না। তারপরও গ্রামের লোকজন তাকে সমাধি দিয়ে দেয়। সমাধি দেওয়া শেষে তারা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ধীরবতীর আত্মা চিৎকার করে বলতে থাকে, তোমরা কাজটা ভালো করলে না, আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি তোমাদের গ্রামকে ধ্বংস করে দিব। তারপর সব লোকজন সেখান থেকে চলে যায়। তারপর ছিন চলে যায় একটি গুহাতে। সেখানে একজন ঋষি তার 2জন সহকর্মীকে বলছিল, ভারতের রোদেলা নামক একটি গ্রামে একটি খারাপ আত্মার জন্ম হয়েছে। উনি আরো বলেন, এই খারাপ আত্মাকে বিনাশ করার জন্য কোনো না কোনো জায়গায় ঈশ্বরের আবির্ভাবও রয়েছে। কয়েকদিন কেটে যায়। ধীরবতীর আতঙ্কে গ্রামে বিয়ে বন্ধ হয়েছিল। আজ গ্রামে এক বাড়িতে বিয়ে। কেউ কেউ বলছে ধীরবতীর নজর যেন আবার লেগে না যায়। বিয়ে দিনের বেলায় শেষ হয়ে যায়। রাতে শুধু পণ্ডিত তাদের আশীর্বাদ করতে যাচ্ছিল। যাওয়ার পথে দেখে সেই বটগাছের নিচে যেখানে ধীরবতীকে সমাধি দেওয়া হয়েছে, সেখানে কয়েকজন ছেলে মিলে ড্রিঙ্কস করতেছিল। ছেলেগুলো পণ্ডিতকে তাদের কাছে ডাকে এবং পণ্ডিতকেও ড্রিঙ্কস করতে বলে। পণ্ডিত তাদের সাথে বসে 2 ঢোক মেরে দেয়। তখন পণ্ডিত জানতে পারে আজ যে মেয়েটির বিয়ে হলো, সৌম্য নামে এই ছেলেটি ওই মেয়েটিকে ছোটবেলা থেকেই ভালোবাসতো। আজ সে অন্য একজনের বউ হয়েছে। এটা সৌম্য কিছুতেই মেনে নিতে পারছে না। সে বলে, আমি কিছুতেই এটা হতে দিব না, আমি ওকে রেপ করবো, আর এই দোষটা যাবে ধীরবতীর উপর। পণ্ডিত এই কথা শুনে সেখান থেকে চলে যায়। পণ্ডিত সাইপাস খাওয়ার ফলে তৎক্ষণাৎ তার হিসু চলে আসে। আর সে ধীরবতীর সমাধির উপরে গিয়ে হিসু করে। তারপর আসার সময় তার পায়ে একটা কাঁটা ঢোকে। কাঁটা তার পুরো পা ফুটো হয়ে রক্ত বের হয়, আর সেই রক্ত ধীরবতীর শরীরে পড়লে ধীরবতী মুক্তি পেয়ে যায়। সেই মুক্তি পেয়ে পণ্ডিতের শরীরে প্রবেশ করে। তারপর সে সোজা বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে বর কনে পণ্ডিতের আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। পণ্ডিত আসার পরে তারা পণ্ডিতের কাছে আশীর্বাদ নিতে যায়, কিন্তু পণ্ডিত তাদেরকে আশীর্বাদ না করে বিয়ের কনের শরীরে যেসব অঙ্গ দেখা যাচ্ছিল সেসব অঙ্গের দিকে কুদৃষ্টিতে তাকায়। তারপর তারা 2জন আশীর্বাদ নিয়ে বাসর ঘরে যায়। তারপর বর কনে 2জন মিলে রোমান্স শুরু করে। ঠিক তখনই পণ্ডিতের ভিতরে যাওয়া ধীরবতী
ধীরপতি তাদের বাসর ঘরে ঢুকে পড়ে। ছেলেটি রেগে গিয়ে পণ্ডিতকে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাদের বাসর করা দেখতে এসেছো? সে যখনই পণ্ডিতকে ধাক্কা দিতে যাবে ঠিক তখনই পণ্ডিত তাকে রুম থেকে মেরে বের করে দেয়। কিন্তু ছেলেটি তো জানে না পণ্ডিতের ভিতরে ধীরপতির আত্মা রয়েছে। তারপর ধীরপতি মেয়েটির কাছে গিয়ে মেয়েটির বিভিন্ন জায়গায় যখন স্পর্শ করছিল তখন মেয়েটি সেখান থেকে পালাচ্ছিল। তখন ধীরপতি তার চুল টেনে হিঁচড়ে নিয়ে আসে। চুল টেনে হিঁচড়ে নিয়ে আসার সময় তার চুল চামড়া সহ মাথা থেকে আলাদা হয়ে যায়। মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে। তারপর ধীরপতি তাকে রেপ করে মেরে ফেলে। তারপর বাড়ির লোকজন পণ্ডিতকে ধরে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে পড়ে। গ্রামবাসী পণ্ডিতকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে। পুলিশ কোনোভাবেই তাদেরকে আটকাতে পারছে না। পুলিশ পণ্ডিতকে জিগাইলে পণ্ডিত বলে, স্যার আমি কিছু করিনি, আমি এসে এদের দুজনকে মৃত দেখেছি। কারণ আসলেই তো পণ্ডিত কিছু করেনি। ধীরপতির আত্মা এতক্ষণে পণ্ডিতের শরীর থেকে বের হয়ে আবার সেই সমাধিতে চলে গেছে। তারপর পণ্ডিতকে থানায় নিয়ে যাওয়ার পর ইচ্ছামতো ধোলাই দেওয়া হয়। তারপর পণ্ডিত বলে, আমি কিছু করিনি স্যার। এসআই বলে, তুই যদি না করিস তাহলে কে করছে? তখন পণ্ডিতের গত রাতের কথা মনে পড়ে যায় যে তাকে সৌম্য বলেছিল আমি ওকে ধর্ষণ করে ধীরপতির আত্মা বলে জ্বালিয়ে দিব। তারপর পুলিশ অফিসার সৌম্য সহ তার ফ্রেন্ড সার্কেল সবাইকে থানায় ধরে নিয়ে আসে। আসার পর তাদেরকে উল্টো করে ঝুলিয়ে প্রচুর মারধর করে। তারা বারবার বলছে তারা নেশাগ্রস্ত ছিল, তারা কিছুই করেনি, তারা নেশার মধ্যে এসব কিছু বলেছে। অন্যদিকে আমরা দেখতে পারি রহিম নামে এক মৌলবীর কাছে একজন মহিলা তার হাজবেন্ড তার মেয়েকে নিয়ে এসেছে। তারা এসে বলে কোন দুষ্ট আত্মা তার মেয়ের উপর নজর করেছে। তখন রহিম তাদেরকে একটি কালো মুরগি দিয়ে দেয় আর বলে, তোমাদের কোনো ভয় নেই, আমি তো আসছি, তোমরা এই মুরগিটি রাতের বেলা নির্জন এক জায়গায় ফেলে দিয়ে আসবে। তারা মৌলবীর কথা মতো একটি মুরগি রাস্তার ভিতরে গলা ছিলে ফেলে দিয়ে আসে। আর সে দিক দিয়ে ভ্যানক্যাটাস নামক একজন ছেলে যাচ্ছিল। সে যা দেখতে পায় তা তো কল্পনার বাহিরে। সে দেখে ভয়ানক ধুলোবালি আর পাতা মোড়ানো একটা আত্মা ওই মুরগিটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেটা দেখে বুঝতে পারে এটা ধীরপতির আত্মা। তারপরের দিন সকালবেলা এসব কাহিনী সেই মৌলবী রহিমকে সে জানায়। মৌলবী অনেক চিন্তায় পড়ে যায়। মাত্র একজন নববধূর সাথে এই ঘটনা ঘটে গেল, তারপর আবার এই ঘটনা। তাদের কথার মধ্যেই রেড্ডি তার মেয়ের বিয়ের কার্ড নিয়ে আসে। তখন রহিম বলে, গ্রামে এত কিছু হয়ে যাচ্ছে, এর মধ্যে তুমি আবার তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিবে? কিন্তু রেড্ডির কথা, ওই পণ্ডিত তো নেশায় ছিল, নেশার ঘরে হয়তোবা এসব করেছে, আপনি যদি বেশি ভয় পান আপনার আসার দরকার নেই। এই কথা বলে রেড্ডি চলে যায়। আর ওই রাতে ধীরপতির সমাধির পাশে ধীরপতির বাইসাইকেলটি চালানো অবস্থায় দেখানো যায়। এই বাইসাইকেলটি নিয়ে ধীরপতি পুরো রোদেলা গ্রাম ঘুরে বেড়াতো। আজ ধীরপতির আত্মা ওই বাইসাইকেলটি নিয়ে পুরো এলাকায় ঘুরে বেড়ায়। পরের দিন সকালবেলা ধীরপতির মা বোন সবাই মিলে ধীরপতির জন্য খাবার নিয়ে আসে। ধীরপতি যেসব খাবার পছন্দ করতো তারা সবাই সেই সব খাবার নিয়ে এসে ধীরপতির সমাধির উপরে রেখে চলে যায়। আর যাওয়ার সময় ওরা খেয়াল করে ধীরপতির সাইকেলটা ওখানে, এজন্য রঘু ধীরপতির সাইকেলটা নিয়ে যায়। আর তারা চলে যাওয়া মাত্রই ধীরপতির আত্মা এসে সব খাবারগুলো খেয়ে ফেলে। তারপর ছিন চলে যায় রেড্ডির মেয়ের বিয়েতে। রেড্ডি তার একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দেয়। এখন ক্ষমতা রেড্ডির হাতে। সে মায়নারকে বিয়েতে দাওয়াত করে। মায়নার বিয়ে খেতে এসে 116 টাকা দেয়। এটা দেখে সবাই অনেক হাসাহাসি করে, কিন্তু রেড্ডি মায়নারের মেয়ের বিয়েতে 116 টাকা দিয়েছিল। তারপর তাদের দুজনের মধ্যে ক্ষমতা নিয়ে কথা বলা বলি শুরু হয়। এক পর্যায়ে তাদের ভিতরে ঝগড়া শুরু হয়। আর তাদের ঝগড়ার মধ্যে মায়নারের মেয়ের বিষয়টাও আসে। বিয়ের দিন ধীরপতি মায়নারের মেয়েকে রেপ করেছিল। আর রেড্ডি এটা তাকে খোঁচা দেওয়ায় মায়নার বলে, আমার মেয়ে থেকে তোর মেয়ের অবস্থা আরো বেশি খারাপ হবে। তারপর মায়নার তার সহকর্মীকে নিয়ে ট্রাক্টরে করে বাড়ি যাচ্ছিল। আর যেতে যেতে মায়নারে হিসু চেপে বসে। আর সে ইচ্ছা করে ধীরপতি সমাধির উপরে হিসু করে দেয়। আর ঠিক সে সময় তার পায়ে একটা কাচের টুকরা ঢুকে পড়ে। তার পায়ে ঢুকে যাওয়ার পর তার পা দিয়ে রক্ত বের হতে থাকে। সেই রক্ত ধীরপতির গায়ে গিয়ে পড়ে। আর সাথে সাথে ধীরপতির আত্মা মায়নারের শরীরে ঢুকে পড়ে। তারপর মায়নার ট্রাক্টরটি নিয়ে রেড্ডির বাড়িতে চলে আসে। ধীরপতির আত্মা সেখানে গিয়ে দেখে কোনো ঘরে বরকনে নেই। তারপর ধীরপতির আত্মা ঠিক ওই তাদের দুজনকে খুঁজে বের করে। সে দেখতে পায় বরকনে দুজনে একটি মাঠের মধ্যে তাদের ফুলসজ্জার একটি খাট সাজিয়েছে। আজকের দিনটা তারা স্মরণীয় করে রাখার জন্য খোলা আকাশের নিচে তারা ফুলসজ্জা করবে। ধীরপতি সোজা সেখানে চলে যায় এবং ভুট্টা খেতে আগুন লাগিয়ে দেয়। ছেলেটি জানতে চায় তুমি কে? সে বলে আমি ধীরপতি। তারপর মায়নার ছেলেটিকে মেরে অজ্ঞান করে ফেলে। তখন মেয়েটি বলছিল আমি আপনাকে নিজের বাবার মতো দেখি, কিন্তু মেয়েটি তো জানে না এটা মায়নার না, তার মধ্যে তো ধীরপতি ঢুকে আছে। তারপর মেয়েটিকে রেপ করে, তার মুখের মধ্যে একটি ভুট্টা ঢুকিয়ে তাকে মেরে ফেলে সেখান থেকে সে চলে যায়। আর পরের দিন সকালবেলা পুলিশ সহ সবাই সেখানে চলে আসে। সবাই এসে দেখে পুরো ভুট্টা ক্ষেত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর তারা দুজন নিথর লাশ পড়ে আছে। মেয়ের এমন নৃশংস মৃত্যু দেখে রেড্ডি কান্না করতে থাকে। গ্রামবাসী অবাক হয়ে যায়। এই জন্য গ্রামবাসী পণ্ডিত এবং মায়নারকে একটি বট গাছের নিচে বেদম পেটাচ্ছিল। পুলিশ বাধা দিতে গেলে তারা বলে এতগুলো মেয়ে মারা গেছে,
তোমরা কি করেছো? আমরা আমাদের মেয়েদের প্রতিশোধ নিজেরাই নিব। কিন্তু মায়নার ও পণ্ডিত বারবারই বলছে আমরা ওই মেয়েদেরকে মারিনি। তবে এর মধ্যেই রহিম ভেঙ্কটেশকে নিয়ে এসে বলে ওরা খুন করেনি। গ্রামবাসী জানতে চায় তাহলে কে করেছে। তখন রহিম ওই রাতে মুরগির কথা বলে, যেটা ভেঙ্কটেশ নিজের চোখে দেখেছে। আর ভেঙ্কটেশ গ্রামে কিছু স্থানে সিসিটিভি ফুটেজ দেখায়, যে ফুটেজে ধীরপতি সাইকেলটি একাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাইকেলে কোনো মানুষ নেই। তাহলে সাইকেলটি কে চালাচ্ছে? গ্রামে দুটি ঘটনায় পুলিশের এসিপি সেখানে চলে আসে। সে এসে পণ্ডিত আর মাইনারকে ধরে নিয়ে যেতে বলে, কিন্তু রহিম তাদেরকে বাধা দেয়। রহিম তাকে পুরো বিষয়টি খুলে বলার চেষ্টা করে, কিন্তু এসিপি বলে আত্মা আছে এসব বিষয়ে সে বিশ্বাসী না। এসিপির ধারণা রহিম হয়তোবা পণ্ডিত আর মাইনারকে বাঁচানোর জন্য ধীরপতির আত্মার কথা মিথ্যা বলছে। রহিম বলে ধীরপতির আত্মা এসব করছে। এসিপি তার সাথে চ্যালেঞ্জ করে, বলে আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি ওদেরকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছো। আর রহিম যেটা মিথ্যা বলছে সেটা প্রমাণ করার জন্য এসিপি ধীরপতির সমাধির পাশে তাঁবু করে আর তার ফোর্স মিলে পুরো সমাধি পাহারা দেয়। তারপর যখন সন্ধ্যা হয়ে আসে এসিপি তখন সবাইকে ওখান থেকে পাঠিয়ে দেয়, বলে আমি এখানে আছি, তোমরা কাল সকালে আমার জন্য চা নিয়ে আসো। পরের দিন সকালবেলা এসিপির কথা মতো ওই কনস্টেবল এসিপির জন্য চা নিয়ে আসে। তারা এসিপি কে ডাকে, কিন্তু এসিপি কোনো নড়াচড়া করে না। এসিপি কে ধাক্কা দিতেই তার সানগ্লাসটি নিচে পড়ে যায়। দেখা যায় তার একটি চোখ তুলে নেওয়া হয়েছে। আর এসিপির পিঠে কোনো মাংস নেই, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। তার পিঠের মাংস সব তুলে নেওয়া হয়েছে। আর আমাদের এটা দেখানো হয় ধীরপতি রাতে এসিপি কে কিভাবে খুন করেছে। এসিপির মৃত্যুর পর পুরো গ্রামবাসী জেনে গেছে যে এটা আসলে ধীরপতির আত্মার কাজ। তাই ধীরপতির আত্মার ভয় পুরো গ্রামবাসীর মনে ঢুকে পড়েছে। তারা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে। গ্রামে কোনো মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে না, আর গ্রামের মেয়েরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। আর সেজন্য গ্রামের লোকজন জেল হাজতে গিয়ে রাধার সাথে দেখা করে। তারা রাধাকে সব ঘটনা খুলে বলে। তখন রাধা বলে যে ধীরপতিকে আমি খুন করে জেলে আসলাম আর তোমরা তাকে সাজা দেওয়ার জন্য জীবিত রেখে দিলে। গ্রামবাসীরা এতে অনুতপ্ত। তারা বুঝতে পারছে তারা ভুল করেছে, কিন্তু এখন এর থেকে নিস্তার পেতে একটা সমাধানের তো প্রয়োজন না। তারা রাধাকে বলে একমাত্র তুমি আমাদেরকে বাঁচাতে পারবে। তখন রাধা বলে আপনাদের একমাত্র ভৈরবী বাঁচাতে পারবে। ভৈরবী হচ্ছে রাধার ছোট বোন, যে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু কেন সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেটা কেউ জানে না। এখানে পাপা মা নামে শিবিরের এক ভক্ত ছিল। ভৈরবী মাঝে মাঝে তার কাছে যেত। সেই মহিলা তাকে বলেছিল যে মেয়ে প্রথম পিরিয়ড থেকে 53 বছর পিরিয়ড পর্যন্ত কোনো বিয়ে করবে না এবং নিজের কুমারিত্ব ধরে রাখতে পারবে এবং 110 কোটি বার শিবের নাম জপে সেই মেয়ে হবে অসীম শক্তির অধিকারী। আর তার পরপরই ভৈরবী বাড়িতে একটি চিঠি লিখে বাড়ি থেকে চলে গিয়েছিল। ভৈরবী বাড়ি ছেড়ে ধর্মের পথে চলে গিয়েছিল, সাধু সন্ন্যাসীদের সাথে তপস্যা করে এখন সে বড় একজন সাধু। রাধা আরো বলে এখান থেকে দূরে পাহাড়ি অঞ্চলে পুরাতন একটি শিব মন্দির আছে। ভৈরবী শিব মন্দিরের সংস্কারের জন্য মাঝে মাঝে সেখানে যায়। তারপর গ্রামবাসী রাধার কথা মতো সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড় পর্বত সবকিছু পার হয়ে তারা সেই ভৈরবীর দেখা পায়। তারা ভৈরবীকে তাদের গ্রামের সমস্যার সব কথা খুলে বলে, কিন্তু ভৈরবী তাদের কোনো কথাই সাড়া দেয় না। কারণ ভৈরবী জানে এসব কিছুর জন্যই গ্রামবাসী দায়ী। তাদের এই অপকর্মের জন্য তাদের শাস্তি ভোগ করা স্বাভাবিক। তাই ভৈরবী তাদের সাথে গ্রামে যেতে চাচ্ছে না। সেহেতু গ্রামবাসী ভৈরবীকে অনেক রিকোয়েস্ট করে। তারপর ভৈরবী তাদের সাথে যেতে রাজি হয়। তারপর গ্রামবাসীর সাথে রোদেলা গ্রামে ফিরে আসে। পুরো গ্রামবাসী ভৈরবীকে উৎসবের সাথে গ্রহণ করে। আর ভৈরবী এসে সেই বাড়িতে ওঠে যে বাড়িতে তার সবকিছু শুরুটা হয়েছিল। আর সেই ঘরে রয়েছে একটি নাগ মন্দির। আর সেই ঘরে ওই মহিলা রেখে যাওয়া একটি রুদ্রাক্ষী রয়েছে। আর সেই রুদ্রাক্ষী ভৈরবীকে পথ দেখিয়ে নিয়ে যায়। ভৈরবীকে ওই সকল স্থানে নিয়ে যায় যেখানে ওই মেয়েগুলোর মৃত্যু হয়েছিল। সর্বশেষ ধীরপতির সমাধির কাছে নিয়ে যায়। আর ভৈরবী সেখানে যাওয়া মাত্রই ধীরপতির আত্মা ভৈরবীকে বলেছিল আমার কাছে আসবি না, তুই এখান থেকে চলে যা। ভৈরবী ধীরপতির আত্মাকে আটকে রাখতে ওখানে একটি তীর স্থাপন করে। ধীরপতির আত্মাকে স্থায়ীভাবে আটকানোর জন্য সে কিছু জিনিসপাতি চায়। তারপর 9 ধরনের শস্যা, গঙ্গার জল, আরো কিছু মাথার চুল নিয়ে ধীরপতির আত্মাকে ধীরপতির সমাধির মধ্যে আটকে ফেলে। তারপর ভৈরবী বলে আজ অমাবস্যা, কাল থেকে সূত্রপাত শুরু হবে। আর অমাবস্যা শেষ হওয়ার পূর্বে ধীরপতির আত্মা বিনষ্ট হয়ে যাবে। আর ততদিন পর্যন্ত আমি যেভাবে এখানে সবকিছু স্থাপন করেছি ঠিক সেভাবেই সবকিছু রাখতে হবে। এর মধ্যে কেউ যদি এখান থেকে কোনোটা সরিয়ে ফেলে তাহলে এই আত্মার হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এজন্য আগামী 15 দিন পর্যন্ত প্রতিদিন এখানে এক এক বাড়ির এক একজনকে পাহারার জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু একদিন সত্যয়াম নামে একজন টিভি রিপোর্টার এই গ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি নিউজ করতেছিল। তারা একটি ড্রোন শট নিচ্ছিল। তখন সেই ড্রোনটি ধীরপতির সমাধির উপরে পড়ে যায়। তারা ড্রোনটি আনতে গেলে গ্রামে একজন তাদেরকে বাধা দেয়, কারণ ভৈরবীর নির্দেশনা মতে 15 দিনের মধ্যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না। 4 লাখ টাকার ড্রোন। এবার
এভাবে কি ফেলে রাখা যায়? তারপর তারা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা পাহারাদার যখন ঘুমিয়ে পড়ে তখন লুকিয়ে লুকিয়ে সত্যায়ন সেই ড্রোনটি আনতে যায়। আর কাঁটাতার পার হওয়ার সময় কাঁটাটা দিয়ে তার শরীর কেটে যাওয়ায় তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। সে যখন ড্রোনটি নিবে ঠিক তখনই তার শরীর থেকে রক্ত সমাধির উপরে পড়ে আর সেই রক্ত ধীরপতির গায়ে গিয়ে পড়ে। সাথে সাথে ধীরপতি সত্যায়নের মধ্যে ঢুকে যায় আর মুক্ত হওয়া মাত্রই ধীরপতি সোজা ভৈরবীর কাছে চলে যায়। ভৈরবী তখন গোসল করছিল। ভৈরবীর শরীর ভেজা দেখে ধীরপতির মাথা নষ্ট হয়ে যায়। সে ভৈরবীকে ভোগ করতে চাচ্ছে। যখনই সে ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে তখনই একটি সাপ এসে ধীরপতিকে আটকে দেয়। আর ওই সাপটি এতটাই বড় যে ধীরপতি কিছুতেই সাপটির সাথে যুদ্ধে পারছে না। আর সাপটি ধীরপতিকে তাড়া করতে করতে তার সমাধি পর্যন্ত নিয়ে যায়। এর মধ্যেই ভৈরবী এসে পড়ে। ধীরপতি এটা দেখে বুঝতে পারে এসব কিছুই ভৈরবীর কাজ। ধীরপতির কথা, তুমি যত বড় সাধু হও না কেন আমার হাত থেকে এই গ্রামবাসীকে রক্ষা করতে পারবে না। তখন ভৈরবী তাকে চ্যালেঞ্জ করে, আমি এই গ্রামের মেয়ে, আমি যতদিন এই গ্রামে আসি তুমি এই গ্রামের কারো ক্ষতি করতে পারবে না। চিন চলে যায় কয়েকদিন পর। রাধা জেল থেকে মুক্তি পেয়েছে। রাধা সোজা এসে ভৈরবীর সাথে দেখা করে। এদিকে আর মাত্র কয়েকদিন পরে ধীরপতির আত্মা এখান থেকে চিরদিনের জন্য বিদায় নিবে। আবার ধীরপতির জন্য বহুদিন যাবৎ গ্রামে কোনো উৎসব করা হয় না। সামনে উৎসবের দিন, তাই তারা ধুমধাম করে উৎসব করার পরিকল্পনা করছিল। আর ঠিক তখনই ঘরের দরজা জানালার কাজ ভাঙতে থাকে। দমকা হাওয়ার সাথে ধীরপতির আত্মা আসতে থাকে। ধীরপতির আত্মা সবাইকে দেখে তার সমাধির কাছে নিয়ে যায়। আর সেখানে বড় ধরনের ঘূর্ণিঝড় শুরু হয়। ধীরপতির আত্মা আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। ধীরপতির আত্মা সত্যায়নের মধ্যে ছিল। সে তার ভিতরে ঢুকে বড় বড় তান্ত্রিকদের কাছ থেকে অনেক কিছু শিখে এসেছে। আর সেজন্যই বায়ু, পানি, আগুন সবকিছুই ধীরপতি এখন নিয়ন্ত্রণ করতে পারে। তার কিছুই হয় না। ধীরপতি বলে, আমাকে আর কোনো কিছুই আটকাতে পারবে না। আর আমার কোনো মানুষের শরীরও ব্যবহার করার প্রয়োজন নেই। ধীরপতি পুরো গ্রামের চতুর্দিকে একটি ডাক টেনে দেয় আর বলে, এই গ্রামে কেউ এই দাগ পার হতে পারবে না। আর যে এই রেখা পার হবে তার মৃত্যু হবে। আর এই গ্রামে কোনো ফসল হবে না, কোনো খাবার থাকবে না। এভাবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর এই কথা শোনা মাত্রই গ্রামের একজন বাঁচার জন্য ওই দাগ পার হতেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। আর এটা দেখে গ্রামের অন্য কেউ ওই দাগ পার হতে সাহস পাচ্ছে না। পুরো গ্রামটাই ধীরপতির হাতে বন্দী হয়ে আছে। ধীরপতির কথা মতো গ্রামে কোনো ফসল হয় না। পুরো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। খাবার পানির যোগান কমে যাচ্ছে। কেউ বাইরে যেতে পারছে না, আবার ভিতরেও আসতে পারছে না। সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ভৈরবী কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এগুলো সবকিছুই ভৈরবীর ক্ষমতার বাইরে। ভৈরবী তার লক্ষ্যে পৌঁছানোর জন্য মন্ত্র জপ করে যাচ্ছে। তার আরো 10,000 বার বাকি জপ করা। কয়েকদিন পর একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। আর বাচ্চাটির বাবা মা বাচ্চাটিকে ভৈরবীর কাছে নিয়ে আসে এবং হাত জোর করে ভৈরবীকে বলে তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য। ভৈরবী বলে, এই বাচ্চাটিকে একজনই বাঁচাতে পারে, সে হচ্ছে রাধা। ভৈরবীর কথা, বিবাহের বন্ধন হচ্ছে সব থেকে বড় বন্ধন। তাই ভৈরবী রাধাকে ব্যবহার করতে চাচ্ছে। ভৈরবী রাধাকে ধীরপতির ওই সমাধির ওখানে পাঠায়। ধীরপতি বেঁচে থাকতে রাধাকে যেরকম সাজে পছন্দ করত, ভৈরবী সেরকম সাজে রাধাকে সেখানে পাঠিয়ে দেয়। ভৈরবী রাধাকে বলে, তুমি যেহেতু ওর বউ আর ওর মনোযোগ তোমার দিকে নেওয়ার চেষ্টা করবে, এই সুযোগে আমি পঞ্চমন্ত্র পাঠ করে ওর শক্তি কমিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে করে ওই বাচ্চাটাকে ওই দাগের সীমানা পার করা যায়। ভৈরবীর কথা মতো রাধা ধীরপতির আত্মার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। অন্যদিকে ভৈরবী গ্রামের মাইকের মাধ্যমে মন্ত্র পাঠ করে যাচ্ছে। আবার ওই মেয়েকে গ্রামের বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবহাওয়া অনেক খারাপ, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া মাত্রই মাইক বন্ধ হয়ে যায়। মাইকের শব্দ বন্ধ হওয়ায় মন্ত্র ধীরপতির সমাধি পর্যন্ত পৌঁছায় না। তখন ধীরপতি বুঝতে পারে রাধাকে ব্যবহার করে তারা ওই মেয়েকে হসপিটালে নেওয়ার চেষ্টা করছে। রাধা ওর সাথে চালাকি করায় ধীরপতি ওই মেয়ের শরীরে প্রবেশ করে একটি ছুরি দিয়ে রাধার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। তারপর ওই মেয়েটি রাধার মাথাটি নিয়ে থানায় যায়। তার মানে মেয়েটি থানায় যায়নি, ধীরপতি থানায় গিয়েছিল। রাধা ধীরপতিকে যেভাবে খুন করেছিল, ধীরপতি আর সেভাবে রাধাকে খুন করে তার খুনের প্রতিশোধ নিল। এদিকে ভৈরবী ধীরপতির আত্মার কাছে বারবার অনুরোধ করছে, গ্রামবাসী যা যা করছে তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ধীরপতি বলে, আমার মৃত্যুর পর তারা আমাকে ছাড়েনি। আমার আত্মা কষ্ট পাওয়ার পরও তারা আমার সাথে এটা করেছে, আমি কেন তাদেরকে ছাড়বো? ভৈরবী বারবার ধীরপতিকে বোঝানোর চেষ্টা করছে। তারপর ধীরপতি ভৈরবীকে বলে, আমি এক সত্ত্বে গ্রামবাসীকে ছেড়ে দিতে পারি। সত্যটা হচ্ছে ভৈরবী যে তপস্যা করছে সে তপস্যা ভেঙে ধীরপতিকে বিয়ে করতে হবে। আর যদি সে এটা করে তবে ধীরপতি গ্রামবাসীকে ছেড়ে দিবে। আর ধীরপতি ভালো করেই জানে ভৈরবী তার এই প্রস্তাবে রাজি হবে না। ভৈরবী অনেকক্ষণ চিন্তা করে গ্রামবাসীর জন্য নিজের তপস্যার কথা ভুলে গিয়েছে। তার কথায় সে রাজি হয়ে যায়।
এটা শুনে ধীরপতি অনেক খুশি। ধীরপতি ভৈরবীকে বলে তাহলে নতুন বইয়ের মতো সেজে আয়। তারপর ভৈরবী সেখান থেকে আসে। গ্রামবাসী এখন ঈশ্বরের উপর ভরসা হারিয়ে ফেলেছে, কারণ তারা স্পষ্ট বুঝতে পারছে ধীরপতি এই রোদেলা এলাকাকে শ্মশান বানিয়ে ফেলবে। ভৈরবী তাদেরকে বলছে তোমরা আমার উপর আস্থা রাখো। ভৈরবী গ্রামবাসীকে বোঝায় উপরে ঈশ্বর আছেন, তিনি সবই দেখছেন, তিনি এর সমাধান করবেন। আর ভৈরবী যাওয়ার সময় রহিমের দিকে কিছু একটা ইশারা করে চলে যায়। ভৈরবী মাত্র 1000 বার মন্ত্র জপ করা বাকি। এরপর ভৈরবী ধীরপতির কথা মতো নতুন বইয়ের মতো সাজে। রহিমকে ইশারা করায় রহিম ধ্যান কাটাসের সাথে আলোচনা করছে যে ভৈরবী তাকে কিছু একটা বলতে চাচ্ছে, কারণ ভৈরবী তখন ওম নমঃ নমঃ শিবায় বলেছিল আর কিছু একটা ইশারা করে দেখিয়েছে হাত দিয়ে। মনে হচ্ছে সে মুক্তির কথা বলেছে, কিন্তু এটা কিসের মুক্তি? রোদেলা গ্রামের মুক্তি না ধীরপতির মুক্তি? এবার রহিম স্পষ্ট বুঝতে পারছে ভৈরবী তাকে কি বুঝিয়েছে। অন্যদিকে সত্যায়নের দেহ ব্যবহার করে ধীরপতি ভৈরবীর কাছে আসছে। ভৈরবীও প্রস্তুত। এদিকে গ্রামবাসী পূজা করছে, অন্যদিকে রহিম ধীরপতির সমাধি থেকে ধীরপতির দেহ বের করছে। এজন্যই ধীরপতি ভাবছে ভৈরবী হয়তোবা তাকে বিনষ্ট করার জন্য কোনো একটা পরিকল্পনা করছে, আর সে যদি এখানে থাকে অন্যরা ধীরপতির সব প্ল্যান নষ্ট করে দিবে। তখন ধীরপতি বলে আমি তোকে বদ্ধ ঘরের ভিতরে ভোগ করব না, আমি তোকে গ্রামবাসী সকলের সামনে ভোগ করব। তারপর ধীরপতি ভৈরবীকে মন্দিরে নিয়ে যায় এবং গ্রামবাসীকে বলে সবার চোখের সামনে আমি ওকে ভোগ করব, তোমরা তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখবে, কেউ যদি চোখ বন্ধ করো আমি তাকে মেরে ফেলবো। এরপর ধীরপতি যখন ভৈরবীকে ভোগ করতে যাবে, ধীরপতি লক্ষ্য করে ভৈরবী বারবার মন্ত্র জপ করছে আর মাত্র কয়েকবার বাকি। তারপর ভৈরবী অসীম শক্তির অধিকারী হবে। আর ধীরপতি এটা বুঝতে পেরে ভৈরবীকে আঘাত করছে। আঘাত করতে করতে ভৈরবী জ্ঞান হারিয়ে ফেলে। ধীরপতি এমন নৃশংসতা দেখে ধীরপতির মা এবং ভাই ধীরপতিকে থামতে রিকোয়েস্ট করে। ধীরপতি তাদেরকে দোয়া দিয়ে সরিয়ে দেয়। কেউ তখন ভৈরবীর কাছে আসতে সাহস পাচ্ছিল না। ঠিক তখনই একটি বাচ্চা মেয়ে ভৈরবীর সামনে এসে বসে। তারপর ভৈরবীর রক্ত নিয়ে পাশে থাকা নন্দীর গায়ে লাগিয়ে দেয়, আর তারপরেই ভৈরবীর মধ্যে শক্তির সঞ্চার হয়। ভৈরবী জ্ঞান ফিরে আসে। আর এটা দেখে ধীরপতি ও তার সকল তন্ত্রমন্ত্র ব্যবহার করে দুষ্ট শক্তিদের ডেকে গ্রামবাসীকে শেষ করার জন্য মন্ত্র পাঠ করা শুরু করে। আবার ভৈরবীর তপস্যা পূরণ হয়ে যাওয়ায় ভৈরবীর কাছে অলৌকিকভাবে একটা তীর চলে আসে, আর ওই তীর দিয়ে ধীরপতির শরীরে আঘাত করতে সত্যায়নের শরীর থেকে ধীরপতির আত্মাটি বের হয়ে যায়। আর এদিকে রহিম ধীরপতির সমাধি থেকে ধীরপতির দেহটি বের করে আগুনে জ্বালিয়ে দেয়। সাথে সাথে ধীরপতির আত্মার বিনাশ ঘটে যায়। চীন চলে যায় কয়েকদিন পর। ভৈরবীর কাজ শেষ, তাই ভৈরবী গ্রামবাসীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর ভৈরবী গ্রাম থেকে চলে যাওয়ার সাথে সাথেই ধীরপতি সেই সাইকেলটি আবারও গ্রামে চলতে দেখা যায়। ধীরপতির আত্মা এখনো রোদেলা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে রোদেলা 3 আবার আসবে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।